নমস্কার, শুভ সন্ধ্যা। ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পেজে আজ এই মুহূর্তে উপস্থিত সকল দর্শক এবং শ্রোতাকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার আন্তরিক আহ, ধন্যবাদ জানাই আহ, এবং সেই সঙ্গে আমার এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আজকে তাদের পেজে আমাকে কিছু বলার জন্য ডেকেছে। আহ, আমি তাদের কাছে এই কিছু বলার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। আমি তাদের তরফে শ্রী মলয় পাতলা এবং আরও যারা সদস্য আছেন এই সংগঠনের, আমি সবার প্রতি আমার ধন্যবাদ জানাচ্ছি। এবং আহ, এইরকম পরিস্থিতিতে, এরকম অতিমারির পরিস্থিতিতে তাঁরা যে উদ্যোগ নিয়েছেন তা যে ভীষণ প্রাসঙ্গিক এবং দরকারি, তা নতুন করে বলার কিছু নেই। তাদের আবারও ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শুরু করব, কিন্তু আজকে এই বক্তব্য শুরু করার আগে কয়েকজন মানুষের কথা না বললে আমার আজকের পুরো বলাটাই অসম্পূর্ণ থেকে যায়। আহ, আমি যাদের জন্য আজকে এখানে বসে এই পিপিটিটা দেখাতে পারছি, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি, আহ, তাদের মধ্যে অন্যতম হলেন আমার শিক্ষক অধ্যাপক ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়, এবং আর যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন কাল সন্ধ্যাবেলা থেকে এই আজকের কিছুক্ষণ আগে অবধিও, তাদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায়, শ্রেয়া রায়, সুজিত রাজবংশী, অসীম মণ্ডল এবং আরেকজন রয়েছেন যার নাম আমি জানি না। এদের সকলের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এদের স্মরণ করে আমার আজকের বক্তব্য শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার আজকের বক্তব্যের শিরোনাম নির্ধারণ করেছি মনের কথা ইতিহাসে ও সমাজে। আসলে ইতিহাসে ব্যক্তি, গোষ্ঠী এবং সামগ্রিকভাবে বললে মানুষ বা তার কর্মকাণ্ড নিয়ে আমরা চর্চা গবেষণা করি, আমরা অনুসন্ধান করি। তাই আমার একটা সময় ইচ্ছে হয়েছিল যে এই মানুষের সকল কর্ম, চিন্তা, চেতনা ইত্যাদির মূল নিয়ন্ত্রক যে মন, তার ইতিহাস একটু খুঁজে দেখার। হিস্ট্রি অফ সাইকোলজি নিয়ে ভাবনা চিন্তার শুরু সেই তখন থেকেই আর কি। এটাই আমার আগ্রহের জায়গা। যাই হোক, আজ কথা বলবো তাই সেই বিষয়েই। হুম। তো শুরুতেই একটা অভিজ্ঞতার কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, একটু ভাগ করে নিতে চাইবো এবং আদতে একটা প্রশ্নই তুলতে চাইবো আর কি। আসলে মানে যেটা প্রশ্ন, মানে কখনো কি ভেবে দেখেছেন যে আহ, মানব শরীরে উম, একটা নয় বরং দুটো হৃদয় আছে? হুম। আমরা মানে আহ, একটা গোটা মানব শরীরে মানে একটি মানব দেহে একই সঙ্গে দুটি হৃদয়ের বাস, তাই না? অবাক হচ্ছেন? মানে অবাক হওয়ার মতোই কথা। আমি যখন এটা প্রথমে বুঝলাম তখন আমিও অবাক হয়েছিলাম। মানে অথচ এদের মধ্যে একটি হৃদয়, তার অবস্থান আমরা টের পাই, সে নিজেই জানান দেয় আর কি, টিক টিক শব্দ করে। আর একটা হৃদয়, তার অস্তিত্ব সরাসরি টের পাই না, কোনো এক্স রে তাকে ধরতে পারে না, সব ব্যবচ্ছেদে তার কোনো চিহ্ন পাওয়া যায় না, কিন্তু তথাপি সে আছে। হুম। এই হচ্ছে আর একটা হৃদয়। কিন্তু আমরা প্রায়শই, আমি লক্ষ্য করেছি যে এই দুটি হৃদয়ের মধ্যে আমরা একটা মানে এদের অবস্থান নিয়ে আমরা বোধহয় এখনো নিঃসংশয় হতে পারিনি। এবং আমরা যে নিঃসংশয় হতে পারিনি, সেই সমস্যাটাও আমার মনে হয় যে আমরা বোধহয় সবসময় ধরতে পারি না। হ্যাঁ, মানে আপনারা বুঝতেই পারছেন, আমি ছবিতে দেখাচ্ছি। একটি হৃদয় যদি হয় হৃদযন্ত্র, আর একটা হৃদয় হচ্ছে মানুষের মন। এই দুজনেরই নাম, মানে এই দুটিরই নাম হচ্ছে কিন্তু হৃদয়। হুম। অথচ আহ,
আহ, মাঝে মাঝে আমরা বলি না যে মনে বড় আঘাত পেয়েছি, দিয়ে সেটাকে খুব মজা করে বুকের বাঁ দিকটা চেপে বসলাম ধরলাম, আহারে মনে খুব ব্যথা হয়েছে, তাই না? আমরা তো এরকম করি। তাহলে মনের অবস্থান কি বুকের বাঁ দিকে? সেখানেই কি আহ, মন নামক জিনিসটি থাকে? পরের স্লাইডে সেটা দেখানোর চেষ্টা করছি। এবং আরো খেয়াল করে দেখুন, আহ, কাগজে মানে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তাহলে হৃদয়ে যখন আমরা নাম লিখি, সে নাম কি আমরা মাথায় মানে মনে না লিখে আমরা কি হৃদযন্ত্রে লিখি? এও কিন্তু একটা প্রশ্ন। আবার সেই বিবাহের যে মন্ত্র, যদে তদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, মানে আজ থেকে তোমার এই হৃদয় আমার হৃদয় হলো, আমার এই হৃদয় তোমার হৃদয় হলো। এই যে আমরা হৃদয় বিনিময় করি হিন্দু ধর্মীয় বিবাহে, তো আমরা যখন হৃদয়ের বিনিময় করি আমরা জানি আমরা মন বিনিময় করছি, কিন্তু আমরা তো ইঙ্গিত করি নিজেদের বুকের বাঁ দিককে। তো সেটা নিয়েই আমার বড় খটকা লাগে। আমার মনে হলো আজকের এরকম একটি সামাজিক মঞ্চে এই প্রশ্নটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। যাই হোক, আজকে কিন্তু আমরা এই যে দুই হৃদয়, দুই বন্ধু হৃদয় আর কি, কারণ বন্ধু বলছি তাদের একজনের ছাপ আর একজনের ওপর পড়ে, তো এদের মধ্যে যার অবস্থান আমরা জানি মাথায় মস্তিষ্কে, তাকে নিয়েই আলোচনা করব, তার কিছু ইতিহাস। হুম, এই এই আজকে আমাদের আলোচনার বিষয়। হুম, তো মনের ইতিহাস যখন বলতে এসেছি, যার কথা বলে শুরু করতে চাইবো, আহ, মাত্র দিন কয়েক আগে, খুব নির্দিষ্ট করে বললে 12 দিন আগে, তার মৃত্যুর শতবর্ষ বেশ চুপিসারেই পেরিয়ে গেল। হুম, গত 31শে আগস্ট প্রখ্যাত জার্মান পরীক্ষামূলক মনোবিজ্ঞানী উইলিয়াম ম্যাক্সিমিলিয়ান উন্ডের মৃত্যুর শতবর্ষ পেরিয়ে গেল। হুম, তিনি মানে এই ম্যাক্সিমিলিয়ান উন্ড, যাকে কিন্তু গোটা বিশ্ব চেনে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক হিসেবে। এই যে আজকে আমরা মন নিয়ে যতটুকু সচেতন হয়েছি, আমরা আজকে তো মনকে বিজ্ঞানের বিষয় হিসেবে দেখি। একটা সময় ছিল যখন মন শুধু দর্শন, আধ্যাত্মিকতা এবং অধিবিদ্যা, সমাজতত্ত্ব ইত্যাদির বিষয় ছিল। কিন্তু মনের যে এই সমস্ত দিক আছে সেটাকে অস্বীকার করা হচ্ছে না, বলা হচ্ছে না যে মনের এই সব দিক নেই। কিন্তু এর পাশাপাশি মনের যে একটা বৈজ্ঞানিক দিকও আছে, আহ, যেটাকে নিয়ে চিকিৎসা করা যায়, মনের রোগ হতে পারে, তার চিকিৎসায় তার সুস্থ হয় মানুষ, সেই কথাগুলি যিনি প্রথম বলেছিলেন, পরীক্ষামূলক মনোবিজ্ঞান, তার জনক হচ্ছেন উইলিয়াম ম্যাক্সিমিলিয়ান উন্ড। তো আহ, এই উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়াতেন। হুম, 1875 সালে উন্ড যখন জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে লিপজিগ বিশ্ববিদ্যালয়ে পড়াতে আসেন, তখন লিপজিগ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স বিল্ডিং এ একটি আম, ইয়ে দিয়েছিল, একটা ঘর দিয়েছিল। যে কেন একটা ঘর দেয়া হলো, যে তার সঙ্গে কিছু গবেষণার জিনিসপত্র ছিল, যন্ত্রপাতি আর কি, বৈজ্ঞানিক গবেষণার কিছু যন্ত্রপাতি ছিল, সেগুলো রাখার জন্য অ্যানেক্স বিল্ডিং এর 3 তলায় তার জন্য একটা ঘর দেয়া হলো। এবার এই যে ঘর দেয়া হলো, এইখান থেকে ক্লাস ঘরের দূরত্ব, শ্রেণীকক্ষের দূরত্ব অনেকখানি, তো ওই বৈজ্ঞানিক যন্ত্রপাতি টানা নেওয়া করতে অসুবিধা হতো। 1879 সাল নাগাদ উন্ড তার ছাত্রছাত্রীদের বললেন কি, যে তোমরা এখানে এসে এই ক্লাসটা করে যেও, মানে এই গবেষণার ক্লাসটা তোমরা এই ঘরে এসে করে যেও। সেই শুরু আসলে ওই 1800 মানে 1879, সেই শুরু। এবং এটাই আস্তে আস্তে, তখন খুব ছোট্ট পরিসরে শুরু হয়েছিল, এবং এটাই আস্তে আস্তে আহ, উন্ডের ল্যাবরেটরি নামে মুখে মুখে ছড়িয়ে গেল। এবং উন্ড গড়ে তুললেন মন নিয়ে গবেষণার জন্য গোটা একটা ল্যাবরেটরি। হুম, মানে ভাবতে অবাক লাগে। তখন কিন্তু আজকের দিনে হয়তো আমরা অতটা অবাক হই না, কিন্তু সেই সময়কার যা পরিস্থিতি, তখন একজন বিজ্ঞানী মন নিয়ে গবেষণা করার জন্য একটা গোটা ল্যাবরেটরি তৈরি করে ফেলছেন, এবং সেখানে বিচিত্র ধরনের বিভিন্ন সব গবেষণার যন্ত্রপাতি রয়েছে।
সেটা কিন্তু মানে খুবই আশ্চর্যজনক। এবং আজকের দিনেও হয়তো আমরা আশ্চর্য হব, কারণ আমরা এরকম ল্যাবরেটরি তো সরাসরি চোখে দেখিনি, অনেকেই দেখিনি। তো খুব আশ্চর্যের ব্যাপার। যাই হোক, তো উন্ড এবং তাঁর যারা অনুগামী, তাদের দাবিটা কিন্তু ছিল খুব সোজাসাপটা। হ্যাঁ, তারা কি বলছেন যে এই তো আমরা আমরা তো ল্যাবরেটরিতে, মানে আমরা তো বীক্ষণাগারে বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে গবেষণা করে মনের গতিবিধি বোঝার চেষ্টা করছি, তাই না? তো বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে ভালো করে যুক্তি বুদ্ধি দিয়ে বুঝে তবে সিদ্ধান্ত গ্রহণ করবে, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, আগে কারণ খুঁজবে যে কেন হচ্ছে, তবে সিদ্ধান্তে আসবে। তো আমরা যদি সেখানে মনকে নিয়ে সেই গবেষণাটা করতে চাই, ভালো করে দেখে শুনে বুঝে নিতে চাই, তাহলে আমাদের এই গবেষণাটা, মানে মন নিয়ে এই গবেষণাটা কেন বিজ্ঞানের পর্যায়ে উত্তীর্ণ হবে না, তাই না? কেন এর সঙ্গে অন্যরকম আচরণ করা হবে, এক যাত্রায় পৃথক ফল কেন হবে? সেইটা ছিল তার দাবি। তো আহ, আস্তে আস্তে তার দাবিটা যে খুব একটা তিনি যে ভুল বলছেন না, সেই দাবিটা কিন্তু আস্তে আস্তে প্রমাণ হচ্ছিল, এবং খুব স্বীকৃতি পাচ্ছিল, আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছিল। আহ, এই যে অ্যানেক্স বিল্ডিং এর কথা বললাম, যার 3 তলায় উন্ডেল ল্যাবরেটরি, আহ, সেটা পরবর্তীকালে তার পরিসরও আরো অনেকখানি বৃদ্ধি পাবে। আমরা যদি সিঁড়ি দিয়ে অ্যানেক্স বিল্ডিং এর 3 তলায় উঠে যাই, একটা প্রথমেই পাবো কি, একটুখানি কল্পনা করতে যাওয়ার চেষ্টা করি, এখন তো সরাসরি যেতে পারছি না লিপজিগ। তো প্রথমেই একটা পাওয়া যাবে কি, একটা করিডোর পড়বে, লম্বা মতো একটা করিডোর পড়বে। তার ডান দিকে রয়েছে 5টা ঘর, বাঁ দিকে দুটো। এবং ডান দিকে সেই 5টা ঘরের প্রত্যেকটিতে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, আলমারি রয়েছে, ডেমনস্ট্রেশনের যন্ত্রপাতি রয়েছে, ম্যাপ রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে। আর বাঁদিকের 2টো ঘরের একটাতে, দুটোতেই গবেষণা করা হয়, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিয়াকশন রুম, যেখানে ওন্ট কি করছেন, যে নিজের বানানো বিভিন্ন যন্ত্রপাতি, হ্যাঁ সেই সময় তো ওইভাবে যন্ত্রপাতি কিনতে পাওয়া যেত না, তো উন্ট নিজেই নকশা তৈরি করে দিতেন, তাকে তার কারিগর যন্ত্র বানিয়ে দিত, বা কখন নিজেই বানিয়ে নিতেন। হ্যাঁ, তো সেইগুলো দিয়ে সেই ঘরে বসে যে ইলেকট্রো মানে ইলেকট্রনিকের যে সমস্ত বিভিন্ন যন্ত্রপাতি, তার সাহায্যে মানুষের কোনো বাহ্যিক বস্তু বা ঘটনার প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া মানুষের হচ্ছে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসের সাহায্যে সেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করতেন। আচ্ছা, তো এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে কি, আচ্ছা এখানে উইলিয়াম উন্ডের সমাধির এটা ছিল, একটা স্লাইড ছিল, ওটা মিস করে গেছি, ঠিক আছে পরেরটায় যাই। তো এই হচ্ছে উইলিয়াম উন্ডের ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি মানে এইটা হচ্ছে একটি তার ঘর, এবং আমরা টেবিলের ওপর দেখতে পাচ্ছি বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে, বিচিত্র ধরনের যন্ত্রপাতি, একটা তার রয়েছে একটা যন্ত্রের সাহায্যে, ঘরে কিছু চেয়ার টেবিল এই রকম। হুম, তো আহ, এইভাবে এই যে মন নিয়ে গবেষণা করার জন্য একটা মানে একটা কি বলবো, গবেষণাগার, এই জিনিসটাই সমসাময়িক সমাজকে একেবারে, সমাজের একটা অংশকে খুব নাড়া দিয়েছিল, এবং বিশেষ করে তরুণ সমাজকে। হুম, তবে উন্ড যে প্রথম বলছেন যে মনের একটা বিজ্ঞানসম্মত দিক থাকা উচিত, এবং থাকা উচিত শুধু নয়, অবশ্যই আছে, এটা কিন্তু শুধু তা নয়। উন্ডের আগেও আমরা দেখতে পাচ্ছি যে 3জন শারীরতত্ত্ববিদ, জার্মান শারীরতত্ত্ববিদের আমি এখানে ছবি দিয়েছি। একজন হচ্ছেন ওয়েবার, একজন হচ্ছেন ফেচনার, আর একজন হচ্ছেন হেলমচ। এরাও কিন্তু তাদের নিজেদের নিজেদের গবেষণা দিয়ে প্রমাণ করেছেন এবং বারবার বলার চেষ্টা করেছেন যে মনোবিজ্ঞানের একটা পরীক্ষামূলক বিজ্ঞান হয়ে ওঠার হাজারটা সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীকালে উন্ড এদের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং উন্ড যাদেরকে প্রভাবিত করেছিলেন তারাও খুব গুরুত্বপূর্ণ। ওই যে যেটা বলছিলাম, যে উন্ডের এই যে ল্যাবরেটরি মুভমেন্ট, মানে এটা এতটা তার জোয়ার ছিল, সেটা হাওয়ার মতো ছড়িয়ে গেল। হুম, এবং জার্মানি থেকে ইউরোপের দেশগুলোতে সেটা ল্যাবরেটরি মুভমেন্ট মানে এক চুটকিতে ছড়িয়ে গেল। হুম, এবং বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তারা ভীষণ আকৃষ্ট হলেন, এবং সেই সময়কার তরুণ সমাজ মুখিয়ে থাকতেন যে উন্ডের ল্যাবরেটরিতে গিয়ে সরাসরি তার সঙ্গে কাজ করব, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আমি এখানে ছবিতে দিয়েছি, স্ট্যানলি হল আছেন, আছেন অসওয়াল্ড কুলপে,
আছেন হুগো মুনস্টেরবার্গ, আছেন এডওয়ার্ড টিটনার। হ্যাঁ, তো এদের এরা কয়েকজন তার অনুগামী, কয়েকজন তার সরাসরি ছাত্র, এছাড়াও প্রচুর প্রচুর তার ছাত্র রয়েছেন, এবং যারা বিভিন্ন দেশ থেকে আসছেন। এবং সব থেকে মজার কথা কি, যে ইটালি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ব্রিটেন, নরওয়ে, বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের এশিয়া গোলার্ধে উন্ডের ল্যাবরেটরি মুভমেন্টের হাওয়া ছড়িয়ে যাচ্ছে। হুম, এটা এবং খুব গুরুত্বপূর্ণ। আর উন্ডেরও তো পাখির চোখ ছিল এই তরুণ প্রজন্মই, কারণ তিনি জানতেন যে বিজ্ঞানকে যদি ছড়িয়ে দিতে হয়, সমাজে যদি এর কিছু প্রভাব রাখতে হয়, তাহলে তরুণ প্রজন্মের মধ্যে দিয়েই সেই প্রভাব রাখা যাবে। আমি আমার কথা বলতে বলতে এক্ষুনি বললাম যে আমাদের এশিয়া গোলার্ধেও, আমাদের এই দিকটাতেও উন্ডের ল্যাবরেটরি মুভমেন্টের জোয়ার এসেছিল, তাই না? তো আমার আজকে এটা বলতে খুব ভালো লাগছে, আমি খুব মানে বলতে বলতে খুব আনন্দ পাচ্ছি যে আমি আজকে যে অ্যাসোসিয়েশনের হয়ে বলতে এসেছি, যেখানে বলতে এসেছি, তারা সবাই এমন এক জায়গার ছাত্র, যে জায়গাটার একটা গৌরবের দিককে আমি আজকে তুলে আনতে পারবো। তার একটা আংশিক গৌরবের ইতিহাস আমি স্লাইডে একটা শিরোনাম, এই অংশের যে শিরোনাম দিয়েছি, লিপজিগ থেকে কলিকাতা। হুম, মানে ব্যাপারটা হচ্ছে, আমি বাঁ দিকে রেখেছি লিপজিগ বিশ্ববিদ্যালয়ের ছবি, আর ডান দিকে রেখেছি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি। হুম, তো কি হচ্ছে, উন্ডের ল্যাবরেটরি মুভমেন্টের জোয়ার এই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগছে না। হ্যাঁ, এবং এই ছড়িয়ে মানে আছড়ে পড়ছে আর কি, সেই সময় যা জোয়ার সে আর ছড়িয়ে পড়ছে না, আছড়ে পড়ছে। তো এখানে দুজনের সঙ্গে পরিচয় করানোর কিছুই নেই, তারা সর্বজন বিদিত। একজন হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়, আর একজন হচ্ছেন ব্রজেন্দ্রনাথ শীল। 1879-এ আমি বললাম যে ল্যাবরেটরি মুভমেন্ট, মানে উন্ডের ওই পরীক্ষাগার চালু হয়েছিল, এবং ল্যাবরেটরি মুভমেন্ট নামে জিনিসটা ইউরোপে ছড়িয়ে পড়ছিল। ভারতে এসে গেল, এবং ভারতে শুধু বললে তো হয় বলা হয় না, এসে গেল খোদ আমাদের বাংলায়, এসে গেল আমাদের কলকাতায়। ল্যাবরেটরি মুভমেন্ট কলকাতায় তার আছড়ে আছড়ে পড়লো 1905 সালে। কিভাবে আছড়ে পড়লো না, আমরা তো আশুতোষ বাবুকে জানি, আশুতোষ মুখোপাধ্যায়কে জানি। শিক্ষার যে কোনো দিকেই তার মানে কোথাও বিন্দুমাত্র সম্ভাবনা থাকলে তিনি সেটাকে আগ্রহ সহকারে দেখতেন। তো তার কাছেও খবর এলো যে এরকম এরকম ল্যাবরেটরি মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপার, একটা নতুন বিজ্ঞান এসেছে, খুব গুরুত্বপূর্ণ। তো তিনি মানে উৎসাহিত হলেন সেই বিষয়টা নিয়ে। এবং 1905 সালে তিনি কি করলেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে নতুন ব্যাচ ভর্তি হবে সেই বছর, সেখানে এমএ এবং এমএসসি, মানে আর্টস এবং বিজ্ঞান সায়েন্সের বিভিন্ন যে সমস্ত কোর্সগুলো রয়েছে, ফ্যাকাল্টিগুলো রয়েছে, কোর্সগুলো রয়েছে, তাদের মধ্যে তিনি এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা পরীক্ষামূলক মনোবিজ্ঞানকেও জুড়ে দিলেন। ঠিক আছে, 1905 সাল সেটা। এবার মানে তখন কি বলা হলো যে দর্শন বিভাগের মধ্যেই মনোবিজ্ঞান পড়ানো হবে, তখন যে একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, এবং এইখানে এটা বলতে গিয়ে আর একটা কথা বলে রাখি, মানে গোটা ভারতে কিন্তু সেই প্রথম মনোবিজ্ঞান, পরীক্ষামূলক মনোবিজ্ঞান পড়ানো শুরু হচ্ছে কিন্তু গোটা ভারতে সেই প্রথম। এবং এশিয়ার মধ্যে যদি বলতে চাই তাহলে দ্বিতীয়, কারণ এশিয়ায় জাপান সবার প্রথমে শুরু করেছে, তার ঠিক পরেই ভারত, তার ঠিক পরেই কলকাতা, বাংলা। হুম, তো আশুতোষ বাবু তো শুরু করলেন, কিন্তু একটা সমস্যা, যে এই নিয়ে তো কোনো উদাহরণ সামনে নেই, একটা সিলেবাস তো দরকার, কি পড়বে ছেলেপুলেরা। তখন তিনি দ্বারস্থ হলেন যার, তিনি ব্রজেন্দ্রনাথ শীল, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। আপনারা জানেন তিনি, তাকে তো শুধু দর্শনের অধ্যাপক বললে তাকে বেঁধে দেয়া হয়, তিনি তো একজন সর্ববিদ্যা বিশারদ, বিদ্যা দিগ্গজ, কি জানেন না তিনি। তিনি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আহ, তাদের এক্সপেরিমেন্টাল সাইকোলজি ডিপার্টমেন্টগুলো ঘুরে ঘুরে তিনি মনোবিজ্ঞানের একটা পাঠ্যক্রম, একটা সিলেবাস তিনি প্রণয়ন করলেন। এবং তিনি বললেন যে স্টুডেন্টদেরকে যাতে একটু হাতে কলমে শিক্ষা দেওয়া যায়, কারণ বিষয়টা এমনই, একটু হাতে কলমে দেখাতে হবে। আপনারা যদি একটা ল্যাবরেটরির ব্যবস্থা করেন খুব ভালো। তো ওই সময়ই
একটা ল্যাবরেটরিও প্রতিষ্ঠা হয়ে গেল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে, ওই দর্শন বিভাগের মধ্যে, আলাদা করে নয়। হ্যাঁ, এই ঘটনার ঠিক 11 বছরের মাথায় 1916 সাল গোটা ভারতের মধ্যে প্রথম পরীক্ষামূলক মনোবিজ্ঞানের একটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হলো। এবার সে আরো বড়ভাবে, আরো বড় বৃহৎ পরিসরে, আর শুধু একটা ল্যাবরেটরি থাকলো না, ওই ল্যাবরেটরিটাই ডিপার্টমেন্ট তাতে রূপান্তরিত করা হলো। হুম। এবং এরপরে আর একটা কথা এখানে একটুখানি বলা দরকার, সেটা হচ্ছে আমি এখানে যার স্লাইড, যার ছবি দিচ্ছি তার নাম সুহৃদচন্দ্র মিত্র। ইনিও একজন পরীক্ষামূলক মনোবিজ্ঞানী, কিন্তু এর আর একটা পরিচয় দিতে খুব খুব আনন্দ পাবো। সেটা হচ্ছে যে ওই যে বললাম না যে বিশ্বের তরুণ প্রজন্ম, বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম উন্ডেল ল্যাবরেটরিতে গিয়ে একটু পড়াশোনা করার জন্য, একটু গবেষণা করার জন্য মুখিয়ে থাকতেন। তো আমাদের দেশ থেকে উত্তর কলকাতার ছেলে শহীদচন্দ্র মিত্র, তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন উন্ডেল ল্যাবরেটরিতে। এবং তখন অবশ্য আর উন্ড বেঁচে নেই, 1926 সাল নাগাদ তিনি রওনা দিচ্ছেন, মাত্র 6 বছর আগেই উন্ড গত হয়েছেন। কিন্তু মানে উত্তর কলকাতার ছেলে সেই উন্ডেল ল্যাবরেটরিতে গবেষণা করার জন্য লিপজিগে কিন্তু পাড়ি দিয়েছিলেন। আচ্ছা, 1916 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু হলো পরীক্ষামূলক মনোবিজ্ঞানের বিভাগ। এবার প্রথম বছরে সেখানে এমএসসি কোর্সে ভর্তি হলেন যিনি, তাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তিনি গিরীন্দ্র শেখর বসু। তাকে ভারতীয় মনোবিজ্ঞান চর্চার জনক বলতে পারা যায়, পথিকৃৎ বলতে পারা যায় আধুনিক মনোবিজ্ঞান চর্চার। এবং তার আরেকটি গুরুত্ব, মানে আরেকটি অবদান কি, মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বা পশ্চিমী যে চিকিৎসাবিদ্যা, এগুলো তো সবই সাম্রাজ্যবাদের গর্ভে গড়ে ওঠা এক একটা বিষয়, মোট কথা পশ্চিমের বিষয়। এই জিনিসটিকে মানে মনোবিজ্ঞান বিষয়টিকে গিরীন্দ্রশেখর বসুই কিন্তু তার ভারতীয়করণ করেছিলেন। হ্যাঁ, তাকে মানে এদেশের যে রুচি মনন, এদেশের সভ্যতা সংস্কৃতির সঙ্গে মনোবিজ্ঞানকে মিশিয়ে তার একটা দেশীয় গ্রহণযোগ্যতার ভিত্তি তাকে কিন্তু দিতে পেরেছিলেন। তো 1916 সালে তিনি প্রথম ব্যাচের ছাত্র ভর্তি হলেন। 17 সালে তিনি প্রথম বিভাগে প্রথম হয়ে বেরোলেন। এবার যেহেতু সেটা একদম প্রথম প্রজন্ম এবং তার মতো কৃতি ছাত্র, তাকে ডেকে নেওয়া হলো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। আর একটা কথা একটু বলে রাখি, আমাদের প্রথম প্রজন্মের যারা পরীক্ষামূলক মনোবিজ্ঞানের মাস্টার মশাই, তারা সকলেই কিন্তু দর্শনের লোক, না হলে তো সম্ভব হবে না। মাস্টার শিক্ষক তো তৈরি করতে হবে। তো গিরীন্দ্রশেখর বসুকে পড়ানোর জন্য ডেকে নেওয়া হলো। তো 1921 সালে গিরীন্দ্রশেখর বসু তাঁর তিনি ডিএসসি করলেন এবং 21 সালেই তিনি জমা দিলেন এবং সেই বছরই বইটা ছেপে বের হলো। তার বিষয় ছিল কনসেপ্ট অফ রিপ্রেশন, অবদমনের ইচ্ছা আর কি, অবদমনের ধারণা। এবং সেখানে তিনি একটি নতুন তত্ত্ব তুলে ধরেছিলেন, আমি একটু পরে সেটা নিয়ে আলোচনা করছি, এক্ষুনি বিস্তারিত বলছি না কিছু। তো যাই হোক, তো তার বই যখন ছেপে বের হলো, একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা দেখা গেল। 1921 সাল বললাম তো, এই 1921 সালেই আরেকটি ঘটনা ঘটলো। সেই বছর ব্রিল অনুদিত, আমেরিকান সাইকিয়াট্রিস্ট ব্রিল, সেই ব্রিল অনুদিত ফ্রয়েডের বিখ্যাত বই দ্য ড্রিম, সেটা মানে জার্মান ভাষা থেকে ইংরাজি ভাষায় অনুবাদ হয়ে, অনুদিত হয়ে সেটা ভারতে এসে পৌঁছালো। তো সেই বই আসার পরে দেখা গেল যে গিরীন্দ্রশেখর বসু এমন অনেক কিছু নিজে থেকে তার থিসিসে বিশ্লেষণ করেছেন, যার সঙ্গে ফ্রয়েডের গবেষণার অনেক মিল আছে, অথচ তারা পূর্ব পরিচিত নন এবং গিরিন বোস ফ্রয়েডের লেখা আগে কখনো পড়েননি। তো যেটা হলো, তবে একটা কথা বলে রাখি, গিরীন্দ্রশেখর বসু যে ফ্রয়েডকে সব কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম এটাই এটাই এইভাবে যে মেনে নিয়েছিলেন তা কিন্তু নয়। তার যেটা ঠিক মনে হয়েছিল সেটা তিনি মেনেছিলেন, যেটা হয়নি সেটা কিন্তু তিনি সবিনয়ে জানিয়েও ছিলেন। এই নিয়ে ফ্রয়েডের কিছুটা অপ্রসন্নতা একটা থাকতে পারে, প্রচ্ছন্ন, প্রকট না হোক, কিন্তু সেই জিনিসটা
ফ্রয়েডের ভালো লাগছিল, তার কারণ আপনারা জানেন ফ্রয়েডের তত্ত্ব তার নিজের দেশ জার্মানি থেকে শুরু করে ইউরোপে কিভাবে তাকে তাড়া করে বেড়ানো হয়েছে শুধু যৌনতার অভিযোগে। কিন্তু ভারতে সেখানে এই জিনিসটা এতটা আগ্রহ নিয়ে একজন দেখছেন, সেটা ফ্রয়েডের খুব ভালো লেগেছিল। এরপরে যেটা হলো গিরিন ফ্রয়েডের বোস ফ্রয়েডের আলাপ পর্ব, চিঠি চাপাটি চলে তাদের মধ্যে। হ্যাঁ, তবে ওই যে যেটা বললাম, বোস যে সব ব্যাপারেই ফ্রয়েডের সঙ্গে একমত হতে পারলেন তা নয়। বিশেষ করে ফ্রয়েডের তত্ত্বের মানে ওই যেখানে ফ্রয়েড বলছেন যে নির্জ্ঞান মনে সবটা চাপা, অনেক কিছু চাপা পড়ে যায়, কারণ সমাজের অনুশাসন অনেক ইচ্ছাকে, বিশেষত লিবিডো যেটাকে যৌন ইচ্ছাকে বেরোতে দেয় না, এবং সেগুলো পরে প্রকাশের পথ খোঁজে মনের রোগ হিসেবে প্রকট হয়, এটাই তো ফ্রয়েড বলছেন। তো এখানে মানে বোসের সঙ্গে ফ্রয়েডের যেটা মূল পার্থক্যের জায়গা সেটা একটু বলা দরকার। সেটা হচ্ছে বোস বলেছিলেন থিওরি অফ অপোজিট উইলের কথা, বিরুদ্ধ ইচ্ছেবাদ তত্ত্বের কথা। সেখানে কি বলা হচ্ছে যে না, মানে গিরীন্দ্রশেখর বসু বলছে যে না, সবসময় যে সমাজ মানে সরাসরি সমাজ আমাদের এরকম করে চেতনাকে আটকে দেয় তা নয়। উনি বলছেন আসলে আমাদের মনে না অনেক রকমের চেতনা একসঙ্গে কাজ করে, তার মধ্যে যদি বিরুদ্ধ কোনো চেতনার চাপে আমার মনের অন্য কোনো চেতনা যদি, দুর্বল চেতনা যদি চাপা পড়ে যায়, সেই চেতনা অন্য সময় হয়তো ফাঁক ফোকর দিয়ে বেরোতে যায়, ফাঁক ফোকর গলে আর কি, তখন হয়তো মানে মানসিক অসুস্থতার সৃষ্টি হতে পারে। মানে একজন বলছে সরাসরি সমাজ চাপ প্রয়োগ করে আটকে দেয়, বল প্রয়োগ করে, অনুশাসন করে। আর একজন গিরীন্দ্রশেখর বসু বলছেন যে না, সেটা সরাসরি হয় না, সেটা মানুষের মনের বিভিন্ন বিরুদ্ধ ইচ্ছের প্রভাবে হয়। তো যাই হোক, ভারতে আহ, বোস গিরীন্দ্রশেখর বসুর হাত ধরে ফ্রয়েড বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার ইতিহাস তো শুধুমাত্র এক বজ্ঞা কথা বলে না, তাকে আরো অনেক দিকে তাকাতে হয়। আহ, এদেশে যেমন ফ্রয়েডীয় মনোবিজ্ঞান, মনোসমীক্ষণ তত্ত্ব চলতে লাগলো। এবং আমি আরো একটি কথা এখানে বলতে চাইবো, আমি আবার একটু আগের স্লাইডে ফিরে যাই, আমি আরো একটি কথা আমি মিস করে গেলাম, বলি যে গিরীন্দ্রশেখর বসুই, আবারও বলতে খুব ভালো লাগছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনিই কিন্তু প্রথম যে সাইকো মানে মনোসমীক্ষণ যে বিষয়টা, সেটাকে কিন্তু বিদ্যা চর্চার অঙ্গনে নিয়ে আসছেন। মানে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, গোটা বিশ্বের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম এই বিষয়টি পড়াতে শুরু করছে, এবং ফ্রয়েড যার পর নাই মানে আনন্দিত হয়েছিলেন বাবা। হুম। এবং এটা তো মানে বলা হচ্ছে যে সাইকো অ্যানালিটিক্যাল মুভমেন্ট কলিকাতা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই যেন প্রথম বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে ঢোকে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুম। আচ্ছা, এবার আমি দ্বিতীয় যে পরের যে স্লাইড সেটাই যাই। যেটা বলছিলাম, ইতিহাস তো এক এক বজ্ঞা কথা বলে না। আমরা দেখতে পাচ্ছি একজনকে, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। আসলে মনোবিজ্ঞানের ইতিহাস বলতে গেলে মানে বারে বার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। আপনাদের সামনে দেখতে পাচ্ছি না, অস্বস্তি হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে জানি না। এত কিছু বাংলার গুরুত্ব ভাবতে গেলেই কিরকম একটা অবাক লেগে যায়, মনোবিজ্ঞান, পরীক্ষামূলক মনোবিজ্ঞানের ইতিহাস পড়তে গেলে, মানে মোটের ওপর মনোবিজ্ঞানের কথা বলতে গেলে। ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, গোটা এশিয়া মহাদেশে তার হাত ধরে পাভলভ চর্চা এসেছিল। আমরা তো জানি যে মনোবিজ্ঞানের দুটি ধারা রয়েছে, একটি ফ্রয়েডীয় ধারা, মানে বেশ কিছু ধারার মধ্যে দুটি প্রভাবশালী ধারা হচ্ছে, একটি ফ্রয়েডীয় ধারা এবং একটি পাভলোভিয়ান ধারা, পাভলোভীয় ধারা। হুম। তো এবং এই দুই গোষ্ঠীর মধ্যে যে বিবাদ বিসম্বাদ রয়েছে সেও আমরা জানি। হ্যাঁ, তাদের দুজনের মতের মিল হয় না। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। তো ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, যিনি 1951 সালে পাভলভ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন ওই কলেজ স্ট্রিট থেকে একটুখানি এগিয়ে গিয়ে। হ্যাঁ। তো এবং তারও বিশাল গুরুত্ব রয়েছে, এগুলো আলাদা আলাদা করে সেমিনারে বলার মতন বিষয়। তো এনার হাত ধরে গোটা এশিয়া মহাদেশে পাভলভের তত্ত্বচিন্তা প্রথম পা রাখছে, এবং মনশ্চিকিৎসার ইতিহাসে পাভলভকে নিয়ে প্রথম চিন্তা ভাবনা চলছে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এবং কলকাতার বুকে, বাংলার বুকে একই সঙ্গে দুটো মনশ্চিকিৎসার ধারা
তাদের সমস্যা সম্ভাবনা, তাদের মধ্যেকার বিবাদ বিসম্বাদ নিয়ে একই সঙ্গে বয়ে চলছে। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আমি যে আজকে আমাদের আমার যে শিরোনাম ঠিক করেছি বক্তব্যের, আমি কি বলেছিলাম সেখানে, যে মনের কথা ইতিহাসে এবং সমাজে। আমি খুব ছোট্ট করে মনের মানে এদেশে মনোবিজ্ঞান চর্চার একটা সাধারণ ইতিহাস তুলে ধরতে পেরেছি, খুব ছোট্ট করে। আমি বিস্তারিত আলোচনায় যাইনি, কিন্তু এবার আমি আমার দ্বিতীয় যে পার্ট আলোচনার, সেই পার্টে যাব। সেটা হচ্ছে মনোবিজ্ঞান চর্চা সমাজে কি প্রভাব ফেলছে, সেই জিনিসটা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঘাবড়ে যাবেন না, একটা অত্যন্ত ধারালো ছুরি আমি খুঁজে খুঁজে বের করেছি। এবং এটা অবশ্যই একটা প্রতীকী ছুরি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গল্পের নাম ছুরি, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমি বলছিলাম না যে গিরীন্দ্রশেখর বসুর হাত ধরেই ফ্রয়েড ঢুকে পড়ছেন বাঙালির চিন্তা চেতনায়। হ্যাঁ, ভেবে দেখুন, ফ্রয়েডের যে তত্ত্ব চিন্তা, তাতে তো আদ্যন্ত যৌনতা রয়েছে। এমনকি মানে শিশুকাল কি, ফ্রয়েড বলছেন যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণেরও মুখ আর পায়ু এক জায়গায় থাকে। ফলে জন্মের ভ্রূণের সূচনা লগ্ন থেকেই যৌনতার কথা একটা চলে আসছে। এই রকম একটি আদ্যপান্ত যৌনতায় মোরা তত্ত্ব বাঙালির বৈঠকখানার আসরে ঢুকে যাচ্ছে। এটা কি গিরীন্দ্রশেখর বসু না থাকলে সম্ভব হতো? আসলে শেখর বসু কি করেছিলেন, উনি ফ্রয়েডের লেখালেখিগুলোকে আহ, তার সমালোচনা করে, তার মূল্যায়ন করে, তার ভালো দিক মন্দ দিক দেখিয়ে, নিজের মত দিয়ে তিনি তুলে ধরতেন, পাশাপাশি নিজের কথা বলতেন। হুম, এইভাবে ফ্রয়েড কিন্তু আস্তে আস্তে বাঙালি সমাজে গ্রহণযোগ্যতা পাচ্ছিল। আমি একটু ছুরির ব্যাপারে কথা বলি, তারপরে এই বিষয়টা একটু বিস্তারিত বলছি। আহ ছুরি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছুরি লিখছেন 1945 সালে। আসলে আমরা তো বেশ অনেক সময় খালি চোখে সমাজকে দেখি, অনেক সময় একটুখানি চশমা পড়ি, একটু মাধ্যমের মধ্যে দিয়ে দেখতে ভালোবাসি। সেই মাধ্যমগুলো হতে পারে সাহিত্য, হতে পারে সিনেমা, মানে ছায়াছবি আর কি, চলচ্চিত্র। হ্যাঁ, তো আমি এরকমই কিছু মাধ্যম দিয়ে প্রথমে দেখব, তারপরে খালি চোখে দেখব, আপনাদেরকেও দেখাবো। তো কিভাবে ফ্রয়েডের তত্ত্ব ঢুকে পড়ছে বাংলা সাহিত্যে, বাংলা সমাজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1945 সাল। তো নগেন, গল্পের নায়ক নগেন, একটা বন্ধকি কারবার খুলে বসেছিল। ভালো ওই সময়টা তো জানেনই আপনারা, ভালো ইনকাম হতো বন্ধকি কারবারে। তো একদিন আপনারা অনেকেই হয়তো গল্পটা পড়েছেন, যারা জানেন না একটুখানি জাস্ট বলি। একদিন এক সেনা, একজন বাইরের দেশের এক সেনা, তার কাছে একটি ছুরি বন্ধক রেখে যায়, প্রচন্ড ধারালো ছুরি, দেখেই যেন একটা কেমন লাগে। এবং বলে যান, আমি কিন্তু ছুরিটা নিয়ে যাব, যত্ন করে রাখবেন। এরকম আর কি। তো ছুরিটা হাতে নিয়েই নগেনের সারা শরীরে না একটা শিহরণ খেলে যায়। আসলে নগেন যুবক, অনেকদিন তাদের বিবাহ হয়েছে, স্ত্রী খনা। তাকে মানে সে খুব নির্জীব ধরনের মানুষ এবং বিগত যৌবনাই বলা যায়। ফলে নগেনের সঙ্গে তার শারীরিক সম্পর্ক অনেকদিন বন্ধ, এবং মানসিক সম্পর্কও নেই বললেই চলে। এইরকম পরিস্থিতিতে নগেন যখন হাতে ছুরিটা নিচ্ছে, সে তার বললাম মানে তার যেন সবকিছু ওলট পালট হয়ে গেল। সে প্রথমেই ছুরিটা গিয়ে বন্ধকি দোকানে একটা ওই তাকিয়া রাখা ছিল, নরম গদি, তার মধ্যে বিধিয়ে দিল, এবং খুব আরাম হলো তার। এবং আস্তে আস্তে সেই ছুরি দিয়ে সে অন্ধকার রাতে একটি কুকুরকে খুন করবে, একজন মানুষকে খুন করবে, এবং সব শেষে সেই ছুরিটা সে বিধিয়ে দেবে তার স্ত্রী খনার নরম মাংসে, একেবারে আমূল বিধিয়ে দেবে, গেঁথে দেবে বারবার। এবং সে এক মানে অপূর্ব পরিতৃপ্তি পাবে, যে পরিতৃপ্তি তার পূর্বের চেয়ে না। এইভাবেই মানে ছুরির মধ্যে দিয়ে যে একটা কাম প্রবণতা, যেটা নগেন বলতো তার কোনো অসুবিধা হয় না, কিন্তু তার অবচেতনে যে তার কাম প্রবৃত্তি চাঙ্গা ছিল এবং সেটা থেকে গিয়েছিল, এই ছুরি গল্পের মধ্যে দিয়ে লেখক কিন্তু তুলে ধরেছেন। এবং এরকম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত গোয়েন্দা কাহিনী আছে, তার মধ্যে অনেক জায়গাতেই আমরা এরকম অনেক কাহিনীতেই আমরা এরকম পাই।
তো এর পাশাপাশি সেইটা তো মানে কল্লোল যুগের যে সমস্ত লেখকরা লিখছেন তাদের অনেকের রচনাতেই আমরা প্রথা ভাঙা একটা ঘরানাকে পাচ্ছি। সেখানেও অনেক সময় যৌনতার কথা উঠে আসছে মনস্তত্ত্বের কিছু কিছু কথা, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। তো সেই সময় যেহেতু পঞ্জিকা জিনিসগুলো তো ওই পাঁচমেশালি টাইপের হতো, প্রত্যেকটা বাড়িতেই রাখা হতো, মানে বিজ্ঞাপনের আকর। তো সেই সময়কার এরকম পঞ্জিকাগুলো দেখলে কিন্তু খুব ভালো রকম বোঝা যাবে যে বিভিন্ন রকম নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে, ইত্যাদির মধ্যে কিভাবে মানে রোমাঞ্চকর ভাবে ঢুকে যাচ্ছে এই মনের ভেতরে থাকার গুপ্ত প্রবৃত্তি, ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো সেখানে ঢুকে যাচ্ছে, সেগুলোর কিন্তু প্রচুর উদাহরণ পাওয়া যায়। তো এখন প্রশ্ন হলো যে ফ্রয়েডকে সাধারণ মানুষ কতটা গ্রহণ করলেন। আসলে মানে খুব আশ্চর্য লাগে এটা ভাবতে, যেটা ইউরোপে হয়নি সেটা কিন্তু এদেশে হয়েছিল। এদেশের শিক্ষিত সমাজের একটা খুব ছোট্ট অংশ ফ্রয়েডকে নিয়ে তাদের নাক উঁচু স্বভাব ছিল, নাক সিটকে ছিলেন। ফ্রয়েডের তত্ত্বে আপত্তি থাকতেই পারে, কিন্তু যৌনতা নিয়ে তাদের একটা নাক সিটকানো ছিল। এবং এমনকি আমার দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি তো প্রথম দিকে মনোসমীক্ষণ শিখেছিলেন, তিনি খুব ভালোবাসতেন, পরবর্তীকালে তিনি ঘুরে দাঁড়ালেন। তো তিনি যখন মনোসমীক্ষণ নিয়ে পড়াশোনা করছেন, তো কলেজ পড়ুয়া ছেলে, বাবা টাকা দেয়, বাবার টাকাতেই চলে, টাকা টিফিনের টাকা জমিয়ে জমিয়ে তিনি ফ্রয়েডের বই কিনে পড়ছেন। তো তার বাবা জানতে পেরে ছেলেকে টাকা পাঠানো বন্ধ করে দেন, যে আমার টাকা দিয়ে আমার ছেলে পর্নোগ্রাফির বই কিনে পড়বে। ফ্রয়েডের বই তখন শিক্ষিত সমাজের একটা অংশের মধ্যে ছিল পর্নোগ্রাফির বই। এবং আহ, তারা এরকমই ভাবতো, হ্যাঁ, একটা ভিক্টোরিয়ান রক্ষণশীলতা যেন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু এটা একটা খুব ছোট অংশ। এমনকি গিরীন্দ্র শেখরের লেখালেখি ভারতী, সরি দুঃখিত, ভারতবর্ষ প্রবাসী ইত্যাদিতে যখন বেরোচ্ছে, একেবারেই যে সমালোচনা হচ্ছে না তা নয়, কিছু কিছু জায়গায় হচ্ছে। কিন্তু পাশাপাশি সেটা কিন্তু মানে দেখেই না কি আছে এই একটা ভাব কিন্তু এদেশীয়দের, বাঙালিদের মধ্যে, এদেশীয়দের মধ্যে দেখা গিয়েছিল। এবং একটা সময় ফ্রয়েডই এই গিরীন্দ্রশেখর বসুই লিখছেন যে আহ, আহ, এই মনোসমীক্ষণ কথাটা এত এত ব্যবহার করা হচ্ছে যে ব্যাপারটা একটা হেজিয়ে গেছে, সব জায়গায় বাচ্চা ছেলেও বলছে মনোসমীক্ষণ। এবং উনি উদাহরণ দিয়ে বলছেন যে যখন বৈজ্ঞানিক শব্দটা বা বৈদ্যুতিক শব্দটা যখন প্রথম চালু হয়েছিল তখনও নাকি এরকম করা হতো। এটা ওনার মানে বিরক্তি প্রকাশ করছেন। 1925 সালে একটা লেখা, ঠিক না শিরোনাম মনে পড়ছে না আমার। তো এটা একটা গ্রহণযোগ্যতা তো বটেই, এবং বেশি অতিরিক্ত গ্রহণযোগ্যতা একটা অপপ্রয়োগও হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তবে দেশের যুব সমাজকে কিন্তু মনোসমীক্ষণ খুব নাড়া দিয়েছিল। এবং তাদের মধ্যে মানে ফ্রয়েড এই মনোবিজ্ঞান, মনোসমীক্ষণ জিনিসটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল আমরা কিন্তু এই যে স্লাইডটা দেখাচ্ছি এর মধ্যে দিয়ে বুঝতে পারবো। দেখুন, আমি ছবিটা তো পুরোটা দেখাতে পারিনি, এটা একটা ডাক্তারের চেম্বার, আপনারা সবাই চেনেন ডাক্তারবাবুকে। একজন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, ওই দরজার ফাঁকে যিনি দাঁড়িয়ে উনি রোগী, আর যিনি দরজার এদিকে দাঁড়িয়ে তিনি ডাক্তারবাবু, মনের ডাক্তার। তো রোগী এসে অবাক হয়ে বলছেন, ঠিক তখনই বলছিলেন আর কি, আপনি যে এত ইয়াং হবেন এ আমি ভাবতে পারিনি। আর মনের ডাক্তার কি বলছেন, আসলে কি জানেন, সাইকিয়াট্রিস্ট বললেই লোকে ফ্রয়েডের চেহারাটা বোধহয় কল্পনা করে নেয়। দারুণ মজার উত্তর আর কি। হুম। আপনারা চেনেন আহ, কোন সিনেমার, একটা সিনেমার কথা বলছি, বললাম না সিনেমার মধ্যে দিয়েও আমরা সমাজকে একটু আধটু কেন অনেকটা দেখতে পারি। হ্যাঁ। তো ছবিটা দেখালেই আপনারা চিনতে পারবেন, দেখাই সেটা, দেখুন। মনস্তাত্ত্বিক ডাক্তার প্রতুল ভট্টাচার্য। আহ, কোন সিনেমা বুঝতে পারছেন আশা করি, বলছি বাক্স বদলের কথা। আমি বিস্তারিত পরে বলছি এই ব্যাপারে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছেন, যে সমকালীন সময়ে একদম তরুণ প্রজন্মের বাক্স বদল 1970 সালের বই, একদম তরুণ প্রজন্মের মধ্যে কতটা মানে মনোবিজ্ঞান নিয়ে পড়ার বাসনা, মনোসমীক্ষণ নিয়ে পড়ার বাসনা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং এটা কেউ তো আপনারা গ্রহণযোগ্যতা বলবেন, তাই না, যে তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু গ্রহণযোগ্যতা এবং আসছে। এবং একজন রোগী ভাবছে যে মনশ্চিকিৎসক কি এতটা ইয়াং হতে পারেন, সে বোধহয় বেশ বুড়ো শুরো হবে, তাই না, কিন্তু তা কিন্তু হচ্ছে না। আচ্ছা, শুধু কি ডাক্তার
নার্স ছিল না, আমরা কোনো মেয়েদের দেখতে পারবো না। না, যদিও আমি এটা বলছি না যে মেয়ে মানেই নার্স হয়, নার্স ছেলেও হতে পারে। যাই হোক, আচ্ছা, কোনো নার্সকে কি আমরা এইখানে দেখতে পারি? নিশ্চয়ই পারি। আপনাদের মনে পড়ে যাচ্ছে, এমন বন্ধু আর কি আছে, তোমার মতো সিস্টার। হুম, সেই 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 বিখ্যাত ছবি। আপনারা নামটা আশা করি মনে করতে পেরেছেন। দ্বীপ জেলে যাই সিনেমা, বিখ্যাত গান, এমন বন্ধু আর কে আছে। হ্যাঁ, নার্সের নাম রাধা মিত্র। নার্সের পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তারবাবু, অভিনয় করছেন পাহাড়ি সান্যাল। এবং সেখানে দেখা যাচ্ছে কি, মানে কি হয়েছিল সেখানে একটুখানি বলি। সেখানে বলতে কোন জায়গাটাকে বোঝাতে চাইছি সেটাও একটুখানি দেখাই। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ন্যাশনাল সাইকো অ্যানালিটিক্যাল ক্লিনিক। গিরীন্দ্রশেখর বসু 1921 সালে ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এই দুঃখিত, 1922 সালে। তো এই যে ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি, গিরীন্দ্রশেখর বসু 1953 সালে তার মৃত্যু হচ্ছে, তিনি মারা যাচ্ছেন। তো 1959 সালের মুক্তি পাওয়া সিনেমা, যেখানে অনেকটা সেই নামের সঙ্গে মিল পাচ্ছি, ন্যাশনাল সাইকো অ্যানালিটিক্যাল ক্লিনিক। সিনেমার নাম দ্বীপ জেলে যাই, পরিচালক অসিত সেন, আর মুক্তি হচ্ছে 1959 সালে। তাহলে এবারে সামান্য ছোট্ট করে একটু গল্পটা বলি, একটু দেখার চেষ্টা করি। আপনারা সবাই গল্পটা জানেন, কিন্তু আমি একটুখানি এই এই দৃষ্টিভঙ্গি থেকে একটু দেখানোর চেষ্টা করি, মনোবিজ্ঞানের যে কি হয়েছিল সেখানে। আহ, এই একটা মানে মানসিক সংকট, একটা চিকিৎসালয়ে ডাক্তার এবং নার্সরা তাদের একটা টিম, তারা স্থির করেছিলেন যে ইমোশনাল ট্রমার যে সমস্ত পেশেন্টস রয়েছে তাদেরকে কিভাবে চিকিৎসায় সারিয়ে তোলা যায়। মানে কাউকে ভালোবেসে, কাউকে বিশ্বাস করে বিশ্বাস হারিয়ে তার মানসিক স্থিরতা হারিয়েছেন। তো ডাক্তারবাবু বলছেন, এই যাকে দেখছি, তিনি বলছেন কি যে এদেরকে যদি অনুরূপ ভালোবাসা ভরসার হাত ফিরিয়ে দেয়া যায়। হুম, তো সেই গিনিপিগ, সেই পরীক্ষা নিরীক্ষার গিনিপিগ হতে হচ্ছে নার্স রাধা মিত্রকে। এর আগেও একজন মানুষকে, মানসিক অসুস্থ মানুষকে তিনি ওই পদ্ধতিতে সারিয়ে তুলেছিলেন। তাকে ভালোবেসে মায়ের মতো, বন্ধুর মতো, প্রেমিকের মতো ভালোবেসে তাকে সারিয়ে তুলেছিলেন। তবে শর্ত ছিল, এই ভালোবাসায় এই মানে রোগীর সঙ্গে আবেগ জড়ানো যাবে না। কিন্তু নার্স রাধা মিত্রও তো একজন মানুষ, তারও তো আবেগ আছে। তো পরে যখন তপন চৌধুরীকেও সেই একই রকম ট্রিটমেন্ট তার দিতে হলো, তিনি আর নিজের মানসিক ভারসাম্য রাখতে পারলেন না। তো এই বইটা একটা এই ছায়াছবি একটি মেসেজও দিতে চাইলো, পারলো হয়তো বা, যে কতটা ইমোশনাল ট্রমা ইত্যাদি জায়গাগুলো, মানে ভালোবাসায় আঘাত, বিশ্বাসঘাতকতায় আঘাত ইত্যাদি সমাজের কাছে কতটা বিপজ্জনক হতে পারে। আর একটা জিনিস এখানে বলতে চাইবো, যে এই সিনেমাটার মধ্যে দিয়ে মানে ফ্রয়েডের তত্ত্বকে বারে বার ভীষণভাবে সামনে আনা হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে বারে বার ফ্রয়েডের লিবিডো তত্ত্ব, নির্জ্ঞান মন, মানে পাহাড়ি সান্যাল যিনি ডাক্তারবাবু, তিনি বারে বার ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। একদম আদ্যোপান্ত ফ্রয়েডের তত্ত্ব। সেখানে আমরা বাক্সবদল নিয়ে পরে আলোচনা করব, দেখব গিরীন্দ্রশেখর বসুর তত্ত্বকে সেখানে অনেকটা তুলে ধরা হচ্ছে, যদিও দুজনের তত্ত্ব প্রায় এক, কিন্তু দেশীকরণের যে ব্যাপারটা ছিল। এবং খুব দূরের তো কথা নয়, মানে 1959 সাল, পাগলাগারদে এই কি বলে ওই জেলখানায় তখনও মানসিক ভারসাম্যহীন মানুষদের আটকে রাখা হয়, তখনও আইন পাশ হয়নি। হুম, তো এই রকম পরিস্থিতিতে এই যে ন্যাশনাল সাইকো অ্যানালিটিক্যাল ক্লিনিক যেটাকে বলছি, সেখানে এরকম খোলামেলা উদার পরিবেশে মানসিক রোগীরা ঘুরে বেড়াচ্ছেন, এটাও কি সমাজকে একটা বার্তা দেয়া নয়? এটা যে আমরা এই মডেলটা তুলে ধরতে পারছি, এই বিষয় নিয়ে আপনারাও ভাবুন, এটাও একটা সমাজকে বোধহয় বার্তা দেওয়ার জায়গা। আচ্ছা, আহ, পরের স্লাইডে যাই। দেখুন, একজন বিছানায় প্রায় আধা শোয়া হয়ে রয়েছেন, পেছনে একজন দাঁড়িয়ে আছেন, তার মুখ আমরা একটু পরে দেখব। তো যিনি আধা শোয়া হয়ে রয়েছেন মনে হচ্ছে তিনি পেশেন্ট। তিনি বলছেন কি, এই নিয়ে তিনবার হলো, সেম ড্রিম, বুঝেছেন? হ্যাঁ, মানে কোনো স্বপ্ন দেখেছেন। এবার একটুখানি পেছন দিক থেকে দেখি তো কে আছে, আপনারা জানেন, এই যে আনপেইড লোন আছে কিছু, ডাক্তারবাবু বুঝে ফেলেছেন, আনপেইড লোন আছে কিছু। বাক্সবদল সিনেমা, পরিচালক নিত্যানন্দ দত্ত, মুক্তি পাচ্ছে 1970 সালে। হ্যাঁ,
তো এই যে ভদ্রলোককে দেখলাম আধশোয়া হয়ে আছেন, যেটা গিরীন্দ্র শেখর বসু শুধু নন, ফ্রয়েডের যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কি ফ্রি অ্যাসোসিয়েশন মোড, মানে অবাধ ভাবানুষঙ্গ পদ্ধতি, খানিকটা সেই রকম। হ্যাঁ, তো সেখানে কি ওনাকে আধশোয়া করে দিয়ে মানে নিশ্চেষ্ট হয়ে তিনি যখন শুয়ে আছেন তখন মনে করতে বলা হচ্ছে যে কি স্বপ্ন দেখেছিলেন। উনি বলছেন যে দরজা খুলে দেখছি কি একটা জোয়ান মোটা মানে বা শক্তপোক্ত দারোয়ান এসে ঘরে ঢুকছে। তো তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন, কাবুলিওয়ালার কাছ থেকে কখনো লোন নিয়েছিলেন? হুম, এই সেই পদ্ধতি, যে অবাধ ভাবানুষঙ্গ, কথা বলে বলে তার মনের কথা উদ্ধার করে আনা। হুম, এবং ওই যে বললাম যে গিরীন্দ্র শেখরের বহু পদ্ধতি, যেমন কি অমিতা মজুমদারের ডায়েরি পড়ে ডক্টর ভট্টাচার্য বলে দিচ্ছেন সেই মানুষটি কিরকম। এবং গিরীন্দ্রশেখর বসু তার কারণ তত্ত্ব লিখতে গিয়ে একটা পদ্ধতি নিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, আমি পরের পাতায় একটা সংখ্যা লিখছি, আপনিও মনে মনে একটা সংখ্যা ভাবুন, কিন্তু কৌতূহল করবেন না যে আমি কি সংখ্যা লিখছি। আমি জানি যে আপনাকে কৌতূহল করতে বারণ করলে আপনি সেই কৌতূহল করবেন। ঠিক আছে, আমি আরো একটি সংখ্যা ভাবছি, লিখছি, আপনিও আর একটা সংখ্যা ভাবুন। এইবার আমি কিন্তু বলে দিতে পারবো যে আপনি যে দুটো সংখ্যা লিখেছেন সেই দুটো সংখ্যা কি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 3। হ্যাঁ, কারণ অধিকাংশ ক্ষেত্রেই, মানে প্রায় 90% ক্ষেত্রেই লোকে 7 আর 3 লেখে, আর যারা লেখে না তারা হচ্ছেন ব্যতিক্রম। এটা গিরীন্দ্রশেখর বসুর কারণ তত্ত্ব পড়তে গিয়ে পাচ্ছি। তো ঠিক একই রকমের পদ্ধতি কাজে লাগাচ্ছেন ডক্টর ভট্টাচার্য তার বোনের ওপর, তার বোনের ভবিষ্যতের বরের ওপর, এবং তার নিজের হবু স্ত্রী অমিতা মজুমদারের ওপর। আমরা অনেকটা মিল পাচ্ছি এই গিরীন্দ্রশেখর বসুর তত্ত্বের সঙ্গে বাক্স বদলের। আচ্ছা, এর পরে একটুখানি বলবো, আচ্ছা আমরা তো অনেক সিনেমা, মানে দুটো সিনেমা নিয়ে কথা বললাম, কিন্তু সত্যজিৎ রায়ের এই পর্বের বেশ কিছু সিনেমা, মানে যেহেতু আমি মেমারি গেমের কথা বলছি, ওনার সিনেমাগুলোতে কিন্তু ভীষণভাবে এসেছে মেমারি গেমের কথা, এবং ওনার নায়ক বা শাখা প্রশাখা ইত্যাদির মধ্যেও কিন্তু মনস্তত্ত্বের বিভিন্ন দিক এসেছে। এই যে সিনেমার এই স্লাইডটি আমি দেখাচ্ছি, সেখানে কি লেখা রয়েছে, আনন্দপুরের 13 জন দ্বাদশ বর্ষীয় বিক্রম নাম্নী বালক কেল্লায় হাজির, তাই তো? হ্যাঁ, এবার একটুখানি পেছন পেছন দিক থেকে দেখছিলাম, এবার একটু সামনের দিক থেকে দেখি। এই যে, ওম গুরবে নমঃ, আমরা আপনার দাস, আপনি যা আদেশ করিবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আর কাহারও কথা মান্য করিব না। এইরকমই তো, কম বেশি এরকমই একটু আধটু ভুল ভ্রান্তি বললাম হয়তো বা, এরকমই কথা। সেই সম্মোহন, হুম, সম্মোহন নিয়ে, মানে সম্মোহন কিন্তু বাংলা সিনেমাতেও উঠে আসছে। গুপি বাঘা ফিরে এলো সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে, সন্দীপ রায়ের পরিচালনা। আমি মুক্তির সালটা একটু ভুল লিখে ফেলেছি, ওটা 1992 সাল হবে, আমি দুঃখিত। তো এই যে সিনেমা, আপনাদের মনে আছে আনন্দগড় কেল্লার কথা, যেখানে একটা বিশাল বড় পাথরের ঘর, পাথরের মেঝে, দেয়ালও পাথরের, সেখানে একটা ঘন্টা, মানে একটা বাদ্য, একটা কি বলবো, একটা বাজানোর জিনিস রয়েছে। ব্রহ্মানন্দ আচার্য তার নিজের খাস চাকর চুম্বককে বলছে যা ওটা বাজিয়ে দাও, আর সেটা যখন বাজানো হচ্ছে ওই পাথরের ঘরে, ঢম করে একটা আওয়াজ হচ্ছে, একটা ভোঁতা অথচ তীব্র আওয়াজ, যে আওয়াজ কানে শুনলেই যেন একটা কিরম ঝিম ধরা ভাব আসে। সেই ঘরে আগুনের কুণ্ডলি জ্বলে উঠছে, গুরুর চোখে যেন আগুন জ্বলে উঠছে, এবং সেই আগুনের দিকে তাকিয়ে বাচ্চাগুলিকে বলানো হচ্ছে যে বলো ওং গুরবে নমঃ। এইভাবে একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন সন্দীপ রায় সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে। বাংলা সিনেমায় সম্মোহনকে দেখতে পাচ্ছি। সিনেমা নিয়ে কথা বললাম, আমি তো বলেছিলাম যে একটু সিনেমা নিয়ে কথা বলবো, একটু চশমা পরে কথা বলবো, একটু চশমা খুলে সোজাসুজি দেখবো। খুব বেশি পুরনো সময়ের কাগজ নয়, 11 তারিখের কথা বলছি, এই 11, জাস্ট দুদিন আগে, 11/9/2020 এই খবরটি আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল যে না চেনা বাবা মাকে ফেরালেন দুই নবীন। হুম, তো হঠাৎ করে সিনেমার কথা বলতে বলতে এখানে ঢুকলাম কেন, সেই প্রশ্নটা আপনাদের মনে আসছে নিশ্চয়ই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে
এত মানে সমাজ নিয়ে কথা বলতে চাইছি তো একটুখানি বোধহয় বলা দরকার জনমানসিক স্বাস্থ্য আন্দোলনের কথা। কিন্তু সে এক এমন আন্দোলন যার কথা বলতে গেলে আলাদা সেমিনার অনেকটা সময় দরকার। আজ আমি একটু কিছু কিছু জায়গা ছুঁয়ে ছুঁয়ে যাব। হ্যাঁ, তো আমি একটু আমি বড় মানে এখনকার সময় থেকে পেছনের সময়ে যাব। এটা এখন দেখাচ্ছি, এরপরে দেখাবো এর পুরনো সময়ের কাগজ। তো এটা এখানে কি হয়েছিল, ওই যে বললাম জনমানসিক স্বাস্থ্য আন্দোলনের কথা। আহ, এই এই রকম কোভিড 19-এর পরিস্থিতি, যেখানে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে মানবিকতার অবনমন হচ্ছে, সেখানে বাবা মা মানে বাবা মাকে সেইভাবে পাননি। একজন তো বাবা মাকে জন্মের পর থেকেই হারিয়েছেন। এরকম মানুষ যাদের মানে একজনের মা এবং একজনের বাবা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ ছিলেন, পাভলভ মেন্টালে ভর্তি ছিলেন, হ্যাঁ, এবং তারা সুস্থ হয়ে উঠেছেন। তো সেই না মানে বাবা মাকে কাছে না পাওয়া, জীবনের কাছে না পাওয়া ছেলে মেয়েই বাবা মাকে বাড়ি ফিরিয়ে আনছেন নিজেদের সংসারে। হুম, এটা কি মানবিকতা? তো অবশ্যই। এটা কি এক ধরনের জনমানসিক স্বাস্থ্য সচেতনতাও নয়? তা তো বটেই। আচ্ছা, আমি বলেছিলাম আমি এখন থেকে একটু একটু করে পেছন দিকে ফেরাবো। কুশল বার্তা বয়ে আনলেন সতীর্থেরা। আনন্দবাজার পত্রিকা, 25/3/2009। হ্যাঁ, 2009 সালের কথা। আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল এই খবর। কুশল বার্তা। কুশল বার্তা মানে হচ্ছে কুশল সেনগুপ্তের বার্তা। কুশল সেনগুপ্ত পড়তেন রামকৃষ্ণ মিশন স্কুলে। সেখানে তিনি পড়তেন। তো তারপরে একটা সময়ে তিনি মানসিক রোগের শিকার হবেন এবং তার হয়েছিল প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। তো বাবা মারা গেছেন, মাও বোধহয় বৃদ্ধাশ্রমে, এক বোন মারা গেছেন, আর এক বোন সংসারে। এরকম অবস্থায় কুশলবাবুর দায়িত্ব কে নেবেন? লুম্বিনী পার্কে ভর্তি ছিলেন, সুস্থ হয়ে উঠেছিলেন, বাড়ি আসতে চাইছিলেন, সমাজে ফিরতে চাইছিলেন, পারছিলেন না। একদিন একটা টিভিতে সম্প্রচার করা হয় লুম্বিনী পার্কের বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার। তার এক সহপাঠী দেখে ফেললেন সেই সাক্ষাৎকার এবং দেখে মুখ চিনে ফেললেন যে এ তো আমাদের কুশল। সেই শুরু হয়ে গেল কুশলের জন্য কিছু করতে হবে। এবং একটা লাইন, একটা বাক্য উঠে এলো, বন্ধু কুশল তো। হ্যাঁ, মানে কুশল তো বন্ধু, কুশল তো আমাদের বন্ধু। আবার এটা প্রশ্নও করছি যে বন্ধু কুশল তো, সবকিছু ভালো তো। এবং কুশল বাবুর জন্য তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো এবং অবশেষে তাকে মদনপুরের যে মানস নামে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, মানসিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে তাকে রাখার ব্যবস্থা করলেন তাঁর সহপাঠীরা। এটাও একটা মানসিক স্বাস্থ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য আন্দোলনের গল্প। এবার আরেকটি দেখাবো, সেটি আরো একটু পুরনো সময়ের। একটিতে লেখা হচ্ছে মনের অসুখ নিউরোসিস, আরেকটিতে লেখা হচ্ছে মনের অসুখ সাইকোসিস। এটা বেরিয়েছিল এই দুটো খবর আলাদা আলাদা দিনে বেরিয়েছিল কালান্তর পত্রিকার প্রকৃতি ও মানুষ বিভাগে। অর্থাৎ সব্যসাচী চট্টোপাধ্যায় তখন মানে পত্রিকাটির সম্পাদক। এবং একটি খবর বেরোচ্ছে 11/9/1995 সালে, আরেকটি বেরোচ্ছে 30/10/1995 সালে, সেপ্টেম্বর অক্টোবর মাসের কথা। তো সম্পাদক মশাই তখন এই অ্যাসোসিয়েশনের যারা ছোট সদস্য আর কি, সবে এমএ পড়ছেন, এমএ পাশ করেছেন, এরকম একজন মানুষ। তিনি কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ছেন খবর সংগ্রহ করতে। এবং সেই জায়গায় এখানে আমি বলতে চাইছি যে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ যার সেই অর্থে কোনো ডাক্তারি মনোবিজ্ঞানের কোনো প্রফেশনাল কোনো ডিগ্রি নেই, সেই রকম মানুষেরাও কিন্তু মনোবিজ্ঞান নিয়ে সচেতনতা গঠনের কাজে এগিয়ে আসছেন। আমরা ইতিহাস পড়তে গিয়ে পড়েছিলাম না যে বেয়ার ফুটেড হিস্টোরিয়ান, সিটিজেন হিস্টোরিয়ানও বলা হতো, খালি পদ ঐতিহাসিক। অনেকটা সেই রকমই লাগে ব্যাপারটা। যারা ঘুরে ঘুরে ইতিহাস লিখবেন, অথচ শহরের ইতিহাস, নগরের ইতিহাস, অথচ যাদের কোনো তথাকথিত ডিগ্রি নেই। তো সাধারণ মানুষ আমার আপনার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে 20 শতকের শেষ দিকটায় অনেকে উঠে আসছেন যারা জনমানসিক স্বাস্থ্য সচেতনতা গঠনে অনেক উদ্যোগ নিচ্ছেন।
আসলে জনমানসিক স্বাস্থ্য সচেতনতা জিনিসটাই তো হচ্ছে বিজ্ঞান আন্দোলনের একটি ধারা। আমি পুরো এটা দেখানোর চেষ্টা করি। আসলে জনমানসিক স্বাস্থ্য সচেতনতাই তো হচ্ছে বিজ্ঞান আন্দোলনের একটি ধারা, তাই না? গণবিজ্ঞান আন্দোলনের একটি ধারা। এবং গণবিজ্ঞান আন্দোলন যারা করছেন তারা বলছেন যে সমাজে বিজ্ঞানের যে বার্তা সেটা পৌঁছে দিতে, যুক্তির কথা বলতে। তো সেইটা করতে গিয়েই তারা দেখতে পাচ্ছেন যে সমাজে মন নিয়ে বিভিন্ন রকমের কুসংস্কার, বদ্ধ ধারণা ছড়িয়ে আছে, সেগুলো ভাঙতে হবে। এবং তাদের সঙ্গে কিছু ডাক্তার এসে জুটছেন, এবং সেটা নতুন করে আর কি। কিন্তু পাঁচ মেশালি পেশার মানুষ সেখানে জুড়ে যাচ্ছে। কোনো একটা সেখানে সামাজিক, একটা আলাদা সামাজিক ভিত্তি তার নেই। হ্যাঁ, সেখান থেকে কিন্তু উঠে আসছে জনমানসিক স্বাস্থ্য আন্দোলনের ধারা। আমি এই যে স্লাইডটা রেখেছি, আমি কোলাজ করতে চেয়েছিলাম, ঠিকভাবে আমি সাজাতে পারিনি, অসুবিধা হয়েছে। কিন্তু আমি যাদের কথা এখানে বলেছি তারা কেউ অধ্যাপক, কেউ ডাক্তার, কেউ মনোসমাজকর্মী, কেউ লেখক, কেউ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এরকম। যেমন এখানে আমরা প্রথম থেকে আমি নামগুলো লেখার সুযোগ পাই, মানে লিখতে পারিনি, একটু বলে দিই। প্রথমে রয়েছেন অমল সোম, উনি অধ্যাপক অমল সোম। এনার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল মদনপুরের মানুষ। তার পাশে রয়েছেন ডক্টর জ্যোতির্ময় সমাজদার, ইনি একজন সাইকিয়াট্রিস্ট। এবং এনার প্রথম দিকে মন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে মানুষ। আচ্ছা, তারপরে রয়েছেন জয়সী শিরোমণি, ইনিও একজন মনোসমাজকর্মী, একজন ইনি, এনার হাত ধরে, এনার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল পরিপূর্ণতা, হাফ ওয়ে হোম। তারপরে রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, যিনি যার কোনো পেশাগত, মনোবিজ্ঞানের পেশাগত ডিগ্রি না থাকা সত্ত্বেও জনমানসিক স্বাস্থ্য আন্দোলন এবং গণবিজ্ঞান আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে যিনি কাজ করেছেন। নিচের দিক থেকে দেখতে গেলে একদম বাঁদিকে রয়েছেন মোহিত রণদীপ, যিনি একজন মনোসমাজ কর্মী, জনমানসিক স্বাস্থ্য সচেতনতা গঠনে বিভিন্ন উদ্যোগ নেন। এবং রয়েছেন সবুজ মুখোপাধ্যায়, বিশেষ উদ্যোগ নিয়েছেন, মানে বিজ্ঞান কর্মী হিসেবে যুক্তিবাদ প্রচারের কাজে যার ভূমিকা রয়েছে। রয়েছেন তটিনী দত্ত, মানব সংবেদের প্রতিষ্ঠাতা। রয়েছেন ইন্দ্রাণী সিনহা, এবং যিনি সংলাপের প্রতিষ্ঠাতা। সংলাপ মেয়েদের স্বাস্থ্য, নারীদের স্বাস্থ্য রক্ষার কাজ করে, অবশ্যই মানসিক স্বাস্থ্যের দিকেও তারা নজর দেয়। তার নিচে রয়েছেন রত্নাবলী রায়, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং মানসিক অঞ্জলি প্রতিষ্ঠানটি কর্ণধার তিনি। আর রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়। আমি এখানে, তিনিও একজন সাইকিয়াট্রিস্ট। আমি এখানে অনেকের ছবি দেখাতে পারিনি, অনেককেই দেখাতে পারিনি। আমি দুই আঁচলায় যতটুকু ধরে তুলে এনেছি আর কি। এছাড়াও কিন্তু প্রচুর মানুষ জনমানসিক স্বাস্থ্য আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। কি কিন্তু এদের বক্তব্য কি, কি বলছেন এরা? বলছেন মেন্টাল হেলথ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফিজিক্যাল। মানসিক স্বাস্থ্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা শারীরিক স্বাস্থ্য। সুস্থ মন বিনে স্বাস্থ্য নাই, হয় না। এটাই তো তাদের বক্তব্য, তাই না? একটা বই দেখাতে ইচ্ছে করছে, ছড়ায় মোরা মনের ঘোড়া। কত রকমের উদ্যোগ হয়, তাই না? আহ বইটি ছড়াতে, কথার মাধ্যমে, ছড়া দেখিয়ে, ছবি দেখিয়ে এখানে মানসিক স্বাস্থ্য সচেতনতা গঠনের চেষ্টা করা হচ্ছে। এবং ছড়া লিখছেন শুদ্ধেন্দু চক্রবর্তী, এবং ছবি আঁকছেন অভিরুচি চ্যাটার্জি। এবং এটি 2020 সালে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এটি প্রকাশিত হয়। এবং একটু দেখি কিরকম কি দেখাচ্ছেন না। ছবি এঁকে এঁকে বিভিন্ন রোগ সম্বন্ধে এরা কথা বলছেন। এই রোগটা কি বলা হচ্ছে? শূন্য বাসা রোগ, যেটা বইয়ে পাচ্ছি, শূন্য বাসা রোগ। বলছে কি যে খাঁচার পাখি উড়ল শেষে, দিচ্ছে পারি নতুন দেশে, একলা আমি রংচটা ঘর, যে ছিল আপন সবাই যে পর, একলা কাটাই প্রহর আমার, মন লাগে না বাঁচতে আবার,
উঠতে ব্যথা বসতে ব্যথা, উঠতে বসতে শোনায় কথা, গেছেন চলে আমার স্বামী, একলা ফেলে গোলক ধামে। আমিও ভাবি চলেই যাব, থাক পড়ে থাক, শান্তি পাবো। এই রকম এর মধ্যে দিয়ে ছড়ার কেটে কেটে তারা জনমানসিক স্বাস্থ্য সচেতনতা গঠনের চেষ্টা করছেন। আরেকটি উদাহরণ রেখেছি, সেটা একদম যেটাকে বলা হয় যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। সেরকম একটি উদাহরণ, একটি কবিতাও এখানে রয়েছে যে এই নিয়ে তিনবার ওর প্রেমে পড়লাম, পড়ি আর ভেঙে যায়, হাত কাটি দুমদাম, নেশা টেশা ছুটে যায়, এত সাজি দেখে না, দাঁত বার করে হাসি, তবু সে তো কাছে আসে না, সাদা কালো দুনিয়াটা রঙে কেন ছোপালি, এতবার এতবার ভালো হয়ে কত কি যে বোঝালি, আমি আছি রে ভায়া, বাকি সব পালতু, যা বলি সেটাই শেষ, তোরা সব ফালতু। এইভাবে ছড়া কেটে কেটে যে রোগের যে লক্ষণ, যে ভাবনা চিন্তা, সেটা নিয়ে কিন্তু এরা আলোচনা করেছেন এই বই। আচ্ছা, জনমানসিক স্বাস্থ্য সচেতনতা গঠনের চেষ্টা করতে চাওয়া হচ্ছে, আন্দোলনের সেটাই লক্ষ্য। তো সেই লক্ষ্য কি এমনি এমনি পূরণ করা যাবে? আসলে ফর্ম আর কন্টেন্ট বলে একটা ব্যাপার বোধহয় সব জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে কিভাবে বলবো, কি বলবো, কিভাবে তুলে ধরলে সেটা আরো বেশি মনোগ্রাহী হবে, তাই না? এই যে কেউ মানে এই যে বলা হচ্ছে শূন্য পেলেও চলবে, কেউ কখনো বলেছিল? আমি না হয় বছর বছর অঙ্কে 3 পেতাম, কেউ আমাকে কিছু বলেনি। কিন্তু এই যে শূন্য পেলেও চলবে, আজকের শিশুদেরকে যদি সেটা বলা হয়, তাহলে তারা যে সেটার জন্য কতটা স্বাধীন হতে পারে, সেইটা বোঝানোর জন্যই ডক্টর বন্দ্যোপাধ্যায় তার এই লেখা। এবং কথাটা খেয়াল করুন, এমনভাবে লেখা হয়েছে শূন্য পেলেও চলবে, চট করে যেটা মনকে টেনে নেয়, মনকে আকৃষ্ট করে, তাই না? তাই কিভাবে বলবো, কিভাবে পুস্তিকার প্রচ্ছদ রচনা করব, কিভাবে তার শিরোনাম দেব, সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক পাশেই দেখতে পাচ্ছি সেরকম একটি বেশি বয়সে মন। বেশি বয়সে মনে কি হয়? লোভ থাকে। তো একজন নিঝুম দুপুর মনে হচ্ছে, চেয়ারের ওপর টুল দিয়ে উঠেছে রান্নাঘরের যেখানে কুলুঙ্গি, সেখানে সন্দেশ রাখা আছে হাঁড়িতে। তো সেখানে উঠে ওই দেখছে যে সন্দেশের হাঁড়িতে সন্দেশ পাওয়া যায় কিনা। খুব গুরুত্বপূর্ণ না? প্রচ্ছদ, ফর্ম আর কন্টেন্ট আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। বিখ্যাত ব্যঙ্গচিত্রীর চণ্ডী লাহিড়ীর আঁকা ছবি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে শুধু আন্দোলন করলে হবে না, তার ফর্ম কন্টেন্ট কি হবে, কিভাবে বলবো, খুব গুরুত্বপূর্ণ। আবারও 3টে পুস্তিকার ছবি দেখাই, বাতিক, রাগ আর সন্দেহ। সেখানেও আহ, ছোট ছোট নাম এবং ছবি, প্রচ্ছদের ছবি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আচ্ছা, আহ, আর হচ্ছে এই যে একবার গত 2019 সালে 2 থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত পাভলভ ইনস্টিটিউটের, দুঃখিত, পাভলভ মেন্টাল হাসপাতাল আর অঞ্জলির উদ্যোগে একটি চিত্র প্রদর্শনী হয়েছিল, শিল্প প্রদর্শনী বলা বোধহয় ভালো হবে। তো সেখানে যারা মানসিক রোগী একটু সুস্থ হয়ে উঠেছেন, তারা নিজে হাতে অন্যান্যদের সাহায্য নিয়ে নিজেদের মতন চিত্রকলা, শিল্পকলা বানিয়েছিলেন আর কি। তো একটি চিত্র এরকম দেখছি, শিল্প এরকম দেখছি যে ওদের জীবনে তো বিছানাটাই সব। হ্যাঁ, বিছানাতেই সংসার, যেমন ঠিক মেস বাড়িতে হয় যে নিজের বিছানাতেই পড়া, সেখানেই থাকা, সেখানেই খাওয়া, গল্প সব। তো ওদের জীবনে এই বিছানার উপরে একটা পুঁটলি রাখা রয়েছে, তাতেই যেন তাদের সংসার। ফুটে উঠছে মনোরোগীর মনের কথা। বিছানা কি সবসময় ভালো হয়? কতবার তো শুনেছি যে পাভলভ হাসপাতালের বিছানায় ছাড় পোকা উঠে আসছে, সেই ছাড় পোকার কথাও। পেছনে ফুটে উঠছে ছবি, মনোরোগীর জীবন যন্ত্রণা, সেখানে কোনো ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার নেই, শিল্পে সত্যিটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। পরের স্লাইডে, তবু মন স্বপ্ন দেখে ঘরে ফেরার, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ছবি, বরের সঙ্গে, মেয়ের সঙ্গে সবাই মিলে একসঙ্গে থাকতে চার যে সুখী পরিবার, বিছানায় পাখি উঠছে, মন স্বপ্ন দেখছে ঘরে ফেরার। আচ্ছা, সিনেমার কথাই বলছিলাম, আর খুব বেশি বলবো না, আর আর একটুখানি বলবো। আর একটুখানি সিনেমার কথা বলি, একটু ওই যে যেহেতু জনমানসিক স্বাস্থ্য সচেতনতার ইতিহাস বলছি, সেহেতু আর একটুখানি সিনেমার কথা বলবো। দেখুন, 3 গুণ নয়, আমি অঙ্কে 3 পেলেও মনে হচ্ছে 27 হওয়ার কথা, কিন্তু যে বাচ্চাটি এটি লিখছে, সে লিখছে 3 গুণ নয় সমান 3।
এবার হয়তো আপনারা বুঝতে পারছেন কোন সিনেমার কথা বলছি। এই যে, হ্যাঁ, ঈশান। তো আহ, আমরা পরে জানতে পারলাম যে তার একটা সমস্যা হতো, ডিসলেক্সিয়ায় একটা সমস্যা ছিল, যেটা হলে অনেক সময় অক্ষর ওলটপালট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়। হ্যাঁ, তো এটা তো বাবা মা বুঝতে পারছিল না। তো যখন এই সিনেমাটা 2007 সালে মুক্তি পেল, তারে জামিন পার, তারপরে মনোবিদের টেবিলে, মনোবিদদের চেম্বারে কিন্তু ভিড়ভাট্টা অনেকটাই বেড়ে গেছিল, এবং অনেক বাবা মাই ভেবেছিল আমার ছেলে পুলের ডিসলেক্সিয়া আছে, যদিও সেটা বাস্তবায়িত মানে বাস্তবে নয়, কিন্তু অনেকে ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু মনোবিদের কাছে যাওয়ার প্রবণতা বেড়েছিল। আচ্ছা, একটা স্লাইড দেখতে পাচ্ছি যেখানে বাচ্চাটা নিচে বসে পড়েছে, মায়ের হাতে প্রশ্ন, মানে পরীক্ষা হচ্ছিল, মা স্কুল থেকে ছেলেটাকে নিতে এসেছে, ছেলে জিজ্ঞাসা করছে, আর মা বারে বার জিজ্ঞাসা করছে, এই উত্তরটা লিখেছিস, কি হবে বলতো, কি হবে বলতো। হুম, ছেলে বলছে, মা তুমি কেন আমাকে স্কুল থেকে নিতে আসো, সবাই আমাকে খচায় জানো। একটু পরেই সিনেমাটা চলতে চলতে দেখবো যে এখানে তার বন্ধু বান্ধবরা এসে হাজির হয়েছে, মা তাকে রীতিমতো বকছে, মারছে, যে চল এখানে এরকম কেন করছিস, এরকম ইয়ে করিস না। হুম, আহ, আপনারা হয়তো সিনেমাটা দেখেছেন। সেই ছেলেই বড় হয়ে মাকে বলছে, যে তার মা যখন তাকে বলছে যে দেখ বাবা, তুই কত কাপ পেয়েছিলি, কত মেডেলস পেয়েছিলি, কত সার্টিফিকেটস পেয়েছিলি, মা বলছে, ছেলে বলছে, মা আমি তো এখন তোমার সামনে বসে আছি, এই কাপ প্লেট, কাপ মেডেল, এই মেডেলসগুলো কি খুব গুরুত্বপূর্ণ, আমি কি তোমার কাছে গুরুত্বপূর্ণ নই। সেই বিখ্যাত সিনেমা ইচ্ছে। হ্যাঁ, মা আর ছেলে, বাচ্চার ওপর চাপিয়ে দেওয়ার গল্প, বাচ্চার স্বাধীন ইচ্ছেকে অবদমনের সেই সিনেমা একটা মেসেজ রেখে যায়। আর সবশেষে এই এটা দেখাবো, এটা বলতেই হয়, সেই সিনেমাটির কথা, যেখানে আমরা দেখছি যে দুজনকে দেখছি, আপনারা বুঝতে পেরেছেন আমি কোন সিনেমার কথা এতক্ষণে বলছি। শাশুড়ি এবং বউয়ের গল্প, তাই না? শাশুড়ি এবং বউ, তাদের মধ্যে মোটে বনে না, একজন অপর আর একজনকে মোটে দেখতে পারে না। তো সেই শাশুড়ি এবং বউ, তাদের মধ্যে মিল হচ্ছে এই সিনেমায় মুখার্জিদার বউ। হ্যাঁ, এবং মুখার্জিদার বউ এটা সমাজকে দেখালো যে প্রত্যেকেরই ওই কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, যেটা হলো একটা একটা আত্মপরিচিতির মেসেজও বটে, যে দুজনেই মুখার্জিদার বউ হয়েই সারা জীবন থেকে গেলেন, এরকম একটি জায়গা তারা, উম, এবং সেই দুজনেই মুখার্জিদার বউ হয়ে থেকে গেলেন, এবং একটা সময় এসে তারা বুঝতে পারলেন যে তাদের নিজেদের মধ্যেও আহ, কিছু নিজেদের মধ্যেও কাছাকাছি যেতে হবে, তাদের নিজেদেরও কিছু ভুল ভ্রান্তি রয়েছে, সেই ঘটনাগুলো। আহ, তো মুখার্জিদার বউ সমাজকে একটা মেসেজ দিয়ে গেল ছায়াছবিটি। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা সরু সুতো বা একটা সরু তার, যা ভাববেন, তার উপর একজন মানুষ, আহ, এক হাতে ছাতা আর এক হাতে ল্যাপটপ হোক বা বাক্স হোক বা যাই হোক, অসম্ভব, এবং একটা তারের ওপর দিয়ে সে যাচ্ছে সাইকেল চালিয়ে, এরকম একটি জিনিস। হুম, এবং অত্যন্ত ব্যালেন্স করতে হচ্ছে, অত্যন্ত ভারসাম্য তাকে বজায় রাখতে হচ্ছে, এইভাবে তাকে আমরা দেখছি। আসলে এইটা আমাদের নিজেদেরই ছবি, ভেবে দেখলে বুঝতে পারবেন। আমরা এখন এই কোভিড-19 পরিস্থিতিতে রয়েছি, আমাদের শারীরিক স্বাস্থ্য তো বিপন্নতার মুখেই, এবং আমরা সেটাকে চোখে দেখতে পাচ্ছি, কিন্তু যাকে আমরা চোখে দেখতে পারি না সেই শত্রু কি আরো বেশি বিপজ্জনক নয়? বা যাকে দেখেও না দেখার মতন করে থাকি, সে তো আরো বেশি বিপজ্জনক হয়, তাই না? তো আমাদের মানসিক স্বাস্থ্য এখন সেই বিপন্নতার মুখে, তার ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং আমরা বুঝেও সেটা অনেক সময় কিছু করতে পারছি না বা উদ্যোগ নিচ্ছি না। হয়তো অদূর ভবিষ্যতে এই কোভিড-19 পরিস্থিতিতে জনমানসিক স্বাস্থ্য সচেতনতা আন্দোলন নিয়ে বা জনমানসিক স্বাস্থ্য সচেতনতার ইতিহাস রচনা করা হবে, খুব গুরুত্বপূর্ণ। তাই এই সময়টাকে, যেহেতু আজকের এই সময়ে এত আয়োজন, তাই
এবং মন নিয়ে যেখানে কথা বলা হচ্ছে, সেখানে এই সময়কার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আহ, আর শেষ পর্যন্ত যেটা বলতে চাইবো, শুধু শেষ পর্যন্ত নয়, প্রথমত এবং শেষত সবসময় যেটা বলতে চাইবো সেটা হচ্ছে কি, যে একা বেঁচে থাকা তো নয়, মানসিক বিপন্নতার মধ্যে চলে গেলেও একা বাঁচার চেষ্টা করা নয়। তাই যে জনমানসিক স্বাস্থ্য সচেতনতার ইতিহাস, গল্প, কাহিনী, ঘটনা এতক্ষণ বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মাধ্যমে বলা হলো, তার হয়তো এই একটাই কথা, যে সকলকে নিয়ে বেঁচে থাকা, তাই না? কমিউনিটি মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশন, মানে ছোট করলে যার ফুল ফর্ম, মানে ছোট করলে যেটা দাঁড়ায় CBR, সেটা জনমানসিক স্বাস্থ্য আন্দোলনে একটা কথা আছে, এটাই, যে কমিউনিটি মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশন, যে কেউ একজন অসুস্থ হয়েছে বলে তাকে একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা করে দেওয়া যাবে না। তাকে কমিউনিটির মধ্যে রেখেই তার মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তবেই না সে সুস্থ হয়ে উঠবে। এবং আমার চেনা পরিচিত বৃত্তটার বাইরে সে যদি হঠাৎ করে বেরিয়ে পড়ে, তার রং যদি খানিকটা বদলে যায়, তাহলেও তাকে হাত ধরে আবার টেনে তুলে নিতে হবে, তবেই সে বৃত্ত পূরণ হবে। না, তার মানে এই নয়, এটা বলতে চাওয়া উদ্দেশ্য নয় যে সমস্ত রকম বৈচিত্র্যকে মুছে ফেলাই একমাত্র উদ্দেশ্য, সব রং আমার রঙের মতো হবে, তা নয়। সবার আলাদা আলাদা রং থাকবে, নিজস্ব রং থাকবে, কিন্তু সেই সব রঙের মানুষই একই বৃত্তে থাকবেন, একই বৃত্তে দাঁড়াবেন। এটাই কমিউনিটি মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশনের মূল উদ্দেশ্য। এবং আমার আলোচনা তো একেবারেই শেষের দিকে শেষ হয়ে গেছে। এবার আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাইছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই ধন্যবাদ আমি বুকের বাঁ দিক থেকে নয়, আমি জানাতে চাইছি আমার মাথা থেকে, আমার মন থেকে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো দেখছিলাম, আসলে বুঝতে পারছিলাম না যে আমার নেট সমস্যা করছে। আমি দেখে আমার সেই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি 2 মিনিট সময় নিচ্ছি একটুখানি, কারণ এখান থেকে আমি সরাসরি প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, রাধারমন বসাক উনি প্রশ্ন করছেন, ঔপনিবেশিক সময় এ সমাজে নানা ধর্মীয় রক্ষণশীলতা নারীদের জীবনকে গৃহবন্দী করে রাখতো আর কি, ফলে তাঁরা মানসিক দিক থেকে বিপন্নতা বোধ করছেন। সামাজিক ক্ষেত্রে এই বিপন্নতার প্রভাব কতটা পড়েছিল? প্রথমে বিপন্নতার প্রভাব পড়েছিল ব্যক্তিগত পরিসরে। আসলে যেটা হতো, আপনি যদি নীরজসি চৌধুরীর লেখালেখি পড়েন বা অন্যান্য অনেক যে কোনো নয়, বেশ কিছু লেখাতে পাবেন যে সেই সময়কার শিক্ষিত বাঙালি মেয়েদের একটা রোগ খুব কমন হয়ে গিয়েছিল, হিস্টিরিয়া। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে নীরজসি চৌধুরী তো তার আত্মকথায় বলছেনই যে সেই সময়কার শিক্ষিত বাঙালি নারী মানে সায়া শাড়ি পেটিকোটের মতো, তার মধ্যে তার হিস্টেরিয়া রোগও থাকবে। হ্যাঁ, তো এই রকম একটা বিষয়। আসলে এই যে হিস্টেরিয়াটা হতো কেন, এবং অবশ্যই আমি এটাও বলবো যে আচ্ছা, হ্যাঁ, এটাও অবশ্যই বলবো যে ফ্রয়েড যখন ফ্রয়েড যে বইটি প্রথম লিখেছিলেন, প্রথম দিককার রচনা কিন্তু হিস্টেরিয়া নিয়ে। কেন হিস্টেরিয়া নিয়ে? আসলে ইউরোপীয় সমাজের যে ভিক্টোরিয়ান রক্ষণশীলতা, সেটা কি হতো, যে নারীর যে স্বাধীনভাবে বেঁচে থাকার আরতিটুকু, সেটাকে প্রকাশ করতে দিত না। ওই দুমড়ে মুচড়ে একটা ঘরের মধ্যে কেটে ছেটে তাকে ঢুকিয়ে রাখা হতো, নারীর সত্তাটার কথা বলছি। ফলে সেই সত্তা ছিটকে বেরোতে চাইতো, এবং অনেক সময় এখান থেকেই তাদের মধ্যে ঘন ঘন মূর্ছা যাওয়া ইত্যাদি ইত্যাদি দেখা যেত। হ্যাঁ, তো সেই হিস্টেরিয়া
মানে সেই সেই দেশের সেই ঘটনা কিন্তু আমরা এই দেশেও এসে দেখতে পারছি, যেখানে দেখছি যে বলা হচ্ছে যে শিক্ষিত নারী মানেই তার হিস্টেরিয়া হবে। এবার সেটা অবশ্য সেই সময় হিস্টেরিয়া মানে নানা রকম শারীরিক কারণ, বা নারী বেশি পড়ছে, খুব বিদ্বান, এই সমস্ত বলা হতো। কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন যে সামাজিক প্রভাব, সামাজিক বিপন্নতা ছিল কিনা, সেটা অবশ্যই ছিল। ঠিক আছে, আমার মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই। আহ, ঠিক আছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন পাচ্ছি না। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সকলেই ভালো থাকবেন। ঠিক আছে।